বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। দেখতেছেন আমার ডান পাশে হচ্ছে মসজিদ, ওই উত্তর টাটাশাহ জামে মসজিদ, এবং বাম পাশে হচ্ছে ওইটা হচ্ছে মক্তব। এই মক্তবকে কেন্দ্র করে ওই ভিকটিম মামলাটা করে আমি নাকি এই মক্তবের ভিতরে তাকে বারবার দর্শন করি এবং কি তারপর সে গর্ভবতী হয়ে যায়। দুইজন আলোচিত আলেমের ব্যাপারে যাদের বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া এমনকি সামাজিক গণযোগাযোগ মাধ্যম, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সর্বত্র তাদের নামে প্রচারণা করা হয়েছে। একজন হলো নেত্রকোনা জেলার মদন উপজেলার মহিলা মাদ্রাসার সেই মুহতামিম আমানুল্লাহ সাগর, এবং আরেকজন হলো ফেনী জেলার মৌলানা মুজাফফর। দুজন ব্যক্তির মামলাটা সেম, ধর্ষণ। আমানুল্লাহ সাগরের মামলা হলো সে 11 বছরের কিশোরী তার মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করেছে, গর্ভবতী করেছে, এটা তার বিরুদ্ধে অভিযোগ। আর মৌলানা মুজাফফর ফেনী জেলার এই আলেমের বিরুদ্ধেও ঠিক এরকম একটা অভিযোগ আসছে। আমরা কিন্তু পরপর দুইজনের দুইটা ছোট ভিডিও আমরা দেখলাম। এখানে আমানুল্লাহ সাগর নিজেও বলল যে আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত না, আমাকে ফাঁসানো হয়েছে। আর মুজাফফর ফেনী জেলার এই নির্যাতিত আলেম, মজলুম আলেম, তিনিও এই কথাটাই উপস্থাপন করলেন যে আমি প্রথম থেকেই বলতেছিলাম যে আমি কিন্তু এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এখন মুজাফফর বিষয়টি নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব। যে মহিলাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ দিয়ে তাকে গ্রেপ্তার করে এমনকি প্রায় 1 মাস 2 দিন অথবা 3 দিন সে জেলখানার ভিতরে ছিল। মুজাফফরের এখন অভিযোগ হলো যে আমাকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হলো। আমার 2টা চাকরি ছিল, একটা হলো মসজিদের ইমামতি, সেটা চলে গেল। এরপর আমি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতাম, সেটাও আমার কাছ থেকে চলে গেল, বিদায় হয়ে গেল। আমি যখন মামলায় গ্রেপ্তার হলাম তখন আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ সবাই আমাকে ঘৃণা করা শুরু করলো, এমনকি আমাকে প্রত্যাখ্যান পর্যন্ত করেছে। আমার এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য আমি নিজে টাকা পয়সা আমার কাছে ছিল না, কিছু জায়গা জমি বিক্রয় করে আমি এই মামলা থেকে অব্যাহতি নিয়েছি। মামলায় শেষে প্রমাণিত হলো যে আমি আদৌ এই ধর্ষণের সাথে সম্পৃক্ত না। যেই মহিলাটি মক্তবে পড়েছে তার সাথে অনৈতিক কাজ করেছে তার আপন বড় ভাই, এবং আমার উপরে মিথ্যা দোষারোপ চাপিয়ে দেওয়া হয়েছিল। ডিএনএ টেস্ট করে সেইটা রেজাল্ট হলো, পরবর্তীতে কোর্ট আমাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। মুজাফফরের এই কথাটাকে নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। আসুন, এই নেত্রকোনা জেলার মদন উপজেলার এই মহিলা মাদ্রাসার মুহতামিম আমানুল্লাহ সাগরের বিষয়টি নিয়ে আমরা একটু অবজারভেশন করি। আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে যখন অভিযোগ উঠে আসলো যে 11 বছরের কিশোরীকে সে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করেছে, গর্ভবতী করেছে, তার উপর যখন এই অভিযোগটা আনা হলো, অলরেডি সোশ্যাল মিডিয়া সহ ব্যাপকভাবে সংবাদ টেলিভিশনে প্রচার করা হয়েছে, এমনকি নানান প্রকারের কুৎসা রটানো হলো। অবশেষে আমানুল্লাহ সাগর ফেসবুক লাইভে এসে তিনি তার সমস্ত কথা উত্থাপন করলেন, এমনকি এই অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, এমনকি ষড়যন্ত্রমূলক, এটা কিন্তু তিনি প্রকাশ করলেন। প্রকাশ করার সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করেছে, ভালো কথা। এখন তাকে রিমান্ড পর্যন্ত নেওয়া হলো। কেন রে ভাই, তাকে কেন রিমান্ডে নিতে হবে? সে কিন্তু একটা অভিযোগ করেছে যে এই মেয়েটা তার নানার সাথে থাকতো, এমনকি একটা ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে অলরেডি একটা ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যে এই মেয়ের নানাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি সে কথার পাশ কেটিয়ে চলে গেছে। এবং হুজুর কিন্তু বলছে যে এই
ধর্ষণের সাথে এর নানাও সম্পৃক্ত থাকতে পারে, তাহলে এখানে কিন্তু মানে ইজিলি এই মামলাটা নিষ্পত্তির জন্য একেবারে সিম্পল, তা হলো ডিএনএ টেস্ট করা। ডিএনএ টেস্ট করলেই এই কিশোরীর পেটে যে সন্তান আছে এই সন্তানের বাবাটাকে এটা কিন্তু স্বচ্ছ পরিষ্কারভাবে বের হয়ে চলে আসবে। তাহলে আমানুল্লাহ সাগরকে এই টর্চিং করে তাকে রিমান্ডে নেওয়ার নামকরণ করে টর্চিং করার কোনো প্রয়োজন আসে না। আমরা ধরে নিলাম আমানুল্লাহ সাগর অপরাধী, তাকে শাস্তির আওতায় নিয়ে আসুন, শাস্তি দিন, আমরা এটা এর বিরোধিত নই। যদি আমানুল্লাহ সাগর সে যদি অপরাধী না হয়, সে যদি এই কিশোরীর সাথে অনৈতিক কাজ না করে, প্রমাণ যদি হয় তার নানা, তাহলে যারা মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াছে, এমনকি ওই মহিলা ডাক্তার যে আল্ট্রাসাউন্ড করে হুজুরের নামে অপবাদ দিয়েছেন, তাহলে এদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি হবে? বা এই হুজুরের যে এই যে সময়টা বা হুজুরের উপরে যেই টর্চিংটা করা, এই যে সমসাময়িক যে তার উপর যে ক্ষতিটা করা হবে, এই ক্ষতির দায়ভার নেবে কে? আমরা কিন্তু বলতেছি না যে এই মৌলানা আমানুল্লাহ সাগর সে নির্দোষ বা তার কোনো দোষ নেই, সে অপরাধের সাথে সম্পৃক্ত না, কারণ আমরা এরকম কোনো ডকুমেন্ট বা এমন কোনো প্রমাণাদি আমরা এখনও পাইনি। তবে সেখানকার মানুষের কথা বা মাদ্রাসার ছাত্রীদের কথা বা আশপাশের মানুষের কথা, আমানুল্লাহ সাগরের কথা আমরা সব কিছু অবজারভেশন করে দেখেছি যে এই ঘটনার সাথে আমানুল্লাহ সাগর মোটেও কোনোভাবে সম্পৃক্ত নেই। তারপরেও যদি ডিএনএ টেস্ট করার পরে যদি রেজাল্ট বের হয়ে আসে, যদি আমানুল্লাহ সাগর অপরাধী হয়, তাহলে তাকে শাস্তি দিন, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু রিমান্ড কেন নিতে হবে ভাই? কেন রিমান্ড নিতে হবে? এই রিমান্ডের নাম করে টর্চিং করা, অত্যাচার করা, নির্যাতন করা, নাকি নির্যাতন করে তার কাছ থেকে সত্যটাকে আলাদা করে মিথ্যা রিপোর্টটা বের করে নিয়ে আসবেন? ডিএনএ টেস্ট ব্যতীত রিমান্ডে নিয়ে কি আপনারা মামলা নিষ্পত্তি করে দিবেন? আমার দেশের এই বিচার ব্যবস্থা অত্যন্ত নোংরা, অত্যন্ত নোংরা। কারণ সঠিক তদন্ত, সঠিক প্রমাণ যেটা আমরা সহজেই আমরা পেয়ে যাব, সেইটা বাদ দিয়ে আমরা কেন কঠিন থেকে কঠিনতরে চলে যাচ্ছি? তবে আমরা একটা কথা বিশ্বাস করি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে কথাটা বলতেছি, তা হলো এই আমানুল্লাহ সাগরকে আপনারা টর্চিং না করে বরং আপনারা ডিএনএ টেস্ট করুন। এই মেয়ের গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানের আদৌ পিতা কে? তার নানা নাকি এই ভিকটিম আমানুল্লাহ সাগর? তাহলে কিন্তু বের হয়ে চলে আসবে। আমরা চাই না এই মোজাফফরের মতন আর কোনো আলেমকে এভাবে ধ্বংস হতে আমরা দেখতে চাই না। কোনো আলেমকে আমরা কষ্ট দিতে চাই না, কারণ তারা নায়েবে রাসূল। তাদের উপর অপবাদ দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দিবেন। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করে দেখলাম, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটা এতটাই নোংরা, এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা আলেম ওলামা, মাদ্রাসা, ছাত্র, তলবে এলেম, এই সমস্ত এদের ত্রুটি বিচ্যুতি সামান্য যদি একটু হয়, এটাকে আমরা সামান্য তিলকে আমরা তালে পরিণত করে দিই। এই যে নেগেটিভ ধারণা, এই নেগেটিভ ধারণাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পজিটিভটা একটু ভাবুন, পজিটিভ নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। পজিটিভ ভাবলে, চিন্তা ভাবনা করলেই দেখবেন সব কিছু আমাদের মাঝে পরিষ্কার।